উপস্থিত হয়েছি আরও একটি বিষয় নিয়ে, অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন। এই অধ্যায়টি আমরা একটি পূর্ণাঙ্গ প্লেলিস্ট দেওয়ার জন্য আগামী কয়েকদিনের মধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। অবশ্য তোমরা এটি পেয়ে যাবে অতি দ্রুত। এখন আমরা আমাদের পাঠে চলে আসি। পরমাণুর গঠন। পরমাণু বলতে বুঝি যে একটি পরমাণু এই যে এটি বলতে গেলে একটি পরমাণু, এটি আসলে হিলিয়াম পরমাণুর একটি চিত্র। এখানে আমরা দেখি, প্রথম থেকে আমরা পড়া শুরু করি যে পরমাণু খুব ক্ষুদ্র কণা। পরমাণু, আমরা জানি যে পরমাণু খুব ক্ষুদ্র কণা। এই পরমাণু দিয়ে দুই বা ততোধিক পরমাণু মিলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে অণু গঠন করে। তবে একটি পদার্থ ইংলিশ হলো ম্যাটার। হ্যাঁ, পদার্থ অর্থ হলো ম্যাটার। এই পদার্থের একটি ক্ষুদ্রতম কণাই হলো এই যেখানে আছে পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পদার্থ ক্ষুদ্রতম কণা হচ্ছে এটি, কিন্তু এটি ক্ষুদ্রতম কণা আমরা বলতে পারি না, কারণ অবশ্যই এটি তোমাদের এই ক্লাসে বলা নেই, কিন্তু এটি ক্লাস 9 এগুলো তোমরা বিস্তারিত জানতে পারবে কোয়ার্ক সম্পর্কে। যে কোয়ার্ক, যেটি সম্পর্কে অবশ্যই আমরা একটা ভিডিও বানিয়েছি এটির উপরে, সেটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। কোয়ার্ক এটি হলো মূলত, আমরা জানি যে একটি পরমাণুর মধ্যে মাঝখানে পরমাণুর বেশিরভাগ জায়গা কিন্তু ফাঁকা, এবং এই পরমাণুর মাঝখানে যেটিকে আমরা এই জিনিসটির নাম হচ্ছে নিউক্লিয়াস। এটি হলো প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। আবার এটিকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ইলেকট্রন। এখানে আমরা দেখছি দুটি ইলেকট্রন। আমরা জানি যে একটি পরমাণুতে একটি পরমাণুতে অসংখ্য কক্ষপথ থাকতে পারে, কিন্তু নির্দিষ্ট কয়েকটি কক্ষপথ এখানে ব্যবহার হয়ে থাকে। এখন আমরা তাই এর গঠন সম্পর্কে ধারণা পাওয়া সহজ, কারণ এটি অনেক ক্ষুদ্র কণা। আমরা জানি যে একটি ক্ষুদ্র থেকে যেমন এই যে মাথাটি রয়েছে, এর ক্ষুদ্রতম কণাও কিন্তু এই পরমাণু, কিন্তু এটির গঠন সম্পর্কে ধারণা পাওয়া কিন্তু অনেক কঠিন। আমরা সহজে খালি চোখে একটি দেখতে পারবো না। তবে বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণু গঠন সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া গিয়েছে। আমরা যেমন অনেকে এটি নিয়ে সর্বপ্রথম যিনি প্রস্তাব করেছিলেন তিনি হলো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। কিন্তু তার যে ধারণাটা ছিল সেটি অবশ্য ভুল ছিল, কিন্তু সে যেহেতু এই ধারণাটি প্রকাশ করেছে বা প্রস্তাব জানিয়েছে, তাই জন্য তার কেউ সম্মানের প্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে। পরমাণু মূলত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর এই ধর্মে, আমরা জানি যে পরমাণু ধর্ম, যেমন পরমাণুর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, প্রত্যেকটি পরমাণু কিন্তু আলাদা আলাদা এই যে ইলেকট্রন আবার প্রোটন রয়েছে, এবং নিউট্রন, এই যে ইলেকট্রন আলাদা, নিউট্রন সংখ্যা নিরপেক্ষ অবস্থা সাধারণত ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা একই থাকে, এবং নিউট্রন সংখ্যার তারতম্য থাকতে পারে। যেখানে যে নিউট্রনটা হচ্ছে এটির তারতম্য থাকতে পারে। এখন আমরা দেখি, আমরা এটির সাথে একটি ক্ষুদ্র জিনিসও জেনে এখান থেকে, এই পৃষ্ঠা থেকে আমরা পরের পৃষ্ঠায় যাব। এখানে হচ্ছে ইলেকট্রনের চার্জ কিন্তু মাইনাস, অর্থাৎ আধান ঋণাত্মক, কিন্তু এই প্রোটনের চার্জ আবার ফের ধনাত্মক। প্রোটনের চার্জ ধনাত্মক। আবার এই যেখানে যে নিউট্রনের চার্জ রয়েছে এটি আধান নিরপেক্ষ, অর্থাৎ এর চারজনেই এটি চারজনেই, কিন্তু এটি এখানে একটি গুরুত্বপূর্ণ অবস্থান করে। এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে। এবার আমরা আসি পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। তোমরা জেনেছো যে পদার্থ খুব ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণা দুই ধরনের, এই যেখানে আমরা পড়ে এসেছি পরমাণু, এবং এখানে হচ্ছে একটা অণু। পরমাণু হলো ক্ষুদ্রতম কণা, যেটা একটু আগে আমরা বলে এসেছি। একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় অণু গঠন করে। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে এক বা একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হলে সেটা অণু গঠন করে। এটা আমরা বলতে পারি, এটি কোনো বিষয় না। এটা আমাদের, তবে আমি যেটা বললাম সেটি লেখা বেশি ভালো 1 মার্কের জন্য। ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময় বিজ্ঞানী ও দার্শনিক নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন, যেমন যার শব্দে ডেমোক্রিটাস। কিন্তু এখানে সমসাময়িক আরও দুজন বিজ্ঞানী এখানে প্রস্তাব জানিয়েছিল।
সেটা আমি বলছি। এখানে হচ্ছেন গ্রিক দার্শনিক, যেটি কথা আমি একটু আগে বললাম। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রকণা নিয়ে মতবাদ করেন। তিনি মতবাদ করেন যে এই পরমাণুগুলোকে ভাঙ্গা যায় না, এগুলো অবিভাজ্য, যেখানে হচ্ছে তার মতে সকল পদার্থই অবিভাজ্য। এবার আমি আসি, আমি যে বলেছিলাম এই গ্রিক দার্শনিক যে রয়েছে ডেমোক্রিটাস, তিনি তো 400 অব্দেই প্রস্তাব করেছিলেন। তার সমসাময়িক আরও দুজন বিজ্ঞানী ছিল যারা এই সম্পর্কে মতামত করেছে। একটি হলো আচার্য কোনাদ এবং আরেকজন হলো লুসিপাস। ইনিও কিন্তু একজন গ্রিক দার্শনিক, অর্থাৎ গ্রিক ফিলোসোফার। ইনিও কিন্তু এই দুজনে একই মতবাদ করেছিলেন। এবার আমরা আসি, তিনি এই পরমাণুর নামটি কই থেকে দিলেন, এটি সম্পর্কে এখানে বলা রয়েছে। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটোমোস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য। তার সমসাময়িক সময়ের আরও দুজন দার্শনিক, প্লেটো এবং এরিস্টটল, তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। আমরা দেখি এই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস আমরা একটু উপরে ভালো জায়গায় লিখি, ডেমোক্রিটাস। তিনি বলেছিলেন যে এগুলো অবিভাজ্য। তিনি এর নাম দিয়েছিলেন কি, অ্যাটম। এটি একটা অবশ্য গ্রিক শব্দ থেকে এসেছে। এটি এসেছে এ শব্দ এবং টমস শব্দ থেকে। এই দুটি শব্দ থেকে সাধারণত এই অ্যাটম শব্দটি এসেছে। এই এ অর্থ হলো না এবং টমস অর্থ হলো আর, মানে অর্থাৎ ভাঙা যায়, এবং এই দুটি অর্থকে একত্র করলে পাওয়া যায় আর ভাঙা যায় না। এবং পদে পদে এই দুটি শব্দ উন্নত করার সাপেক্ষে এই শব্দটি এসেছে। এবং আমরা জানি যে একটি পরমাণু আমরা যদি এই পরমাণু সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা পাবো পরম যোগ অণু। পরম অর্থ হলো অতি এবং অণু অর্থ হলো ক্ষুদ্র। আবার এখানে যে প্লেটোর কথা বলা হয়েছে, সমসাময়িক এই দুজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল। প্লেটোর শীর্ষ হলো এই অ্যারিস্টটল। আসলে এই লোকটা এমন একটা পার্সন যে মানে তার সব জায়গায় না গলাইতেই লাগবে, এমন একটা লোক। মানে মনে করছে ওর একটা বিষয় দেওয়া হয় না, যেমন ওর একটা কলম দেওয়া হয় না, ওর লাগে 10টা কলম একসাথেই লাগবে, জীববিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, সব জায়গায়। আমরা দিকে পড়ায় ফিরে আসি। আবার তার মতের সাথে দ্বিমত পোষণ করে। অ্যারিস্টটলের মতে পদার্থগুলো নিরবিচ্ছিন্ন, অর্থাৎ কন্টিনিউয়াস। একে যতই ভাঙা হোক না কেন, পরমাণু ক্ষুদ্র হতেই থাকবে। অর্থাৎ একটি পরমাণুকে ভাঙলে ক্ষুদ্র কণা। কিন্তু এনারও মতবাদটি ভুল। একটি পরমাণুকে একবার ভাঙা যায় এবং সেটি থেকে 200 ধরনের কণা পাওয়া যায়। এবার এই 200 কণাকে 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হলো কম্পোজিট কণা। আচ্ছা আমরা বলি, এগুলো হলো যে 3টি কণা ভাঙা যায়, একটি হলো কম্পোজিট, একটি হলো স্থায়ী, একটা হলো অস্থায়ী। অস্থায়ী হলো জানো মেসন, পজিট্রন। স্থায়ী বলতে যেগুলো আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর কম্পোজিট কণিকা হলো আলফা আর হলো ডিউটেরন।
এটা আলফার প্রকাশক। এবার আমরা চলে আসি পরের পৃষ্ঠায়। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে আমরা মার্ক করে রেখেছি। আমরা দেখি 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন। আসলে এই জন ডাল্টন হলো একজন 1803 সালে ইংল্যান্ডের ইংরেজ বিজ্ঞানী। তিনি ইংল্যান্ডের বাসিন্দা। ইংরেজ বিজ্ঞানী বলতে ইংল্যান্ডের বাসিন্দা। তথ্যের উপর ভিত্তি করে বলেন যে ইনি বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, একে আর ভাঙা যায় না। ডাল্টনের মতবাদ সকলে গ্রহণ করেন এবং ফলে অ্যারিস্টটলের মতবাদে পরিত্যক্ত হয়, অর্থাৎ মানে তিনি ডেমোক্রিটাসের সাথে একমত পোষণ করেন এবং এই ফলে অ্যারিস্টটলের যে মতবাদ রয়েছে সেটি পরিত্যক্ত হয়। এবার আমরা আসি, আসলে পরমাণু কিন্তু অবিভাজ্য, এর ক্ষুদ্রতম কণিকাও নয়। পরমাণু বিভাজ্য, এর ইলেকট্রন প্রোটন নিউট্রন দ্বারা গঠিত। পরমাণু আমি বললাম যে এটিকে একবার ভাঙা যায়। ডাল্টনের পরমাণুর এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে অনেক পরমাণুর মডেল নিয়ে প্রস্তাব করা হয়। অনেক বিজ্ঞান রয়েছে, এদের মধ্যে সবচেয়ে বেশি যেটি উল্লেখযোগ্য রয়েছে এটি হলো একটি রাদারফোর্ড আর একটি হলো বোর পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। এক সময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা পরীক্ষা করেন, দেখেন যে এগুলো বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা, যেটি এখানে বলা রয়েছে, এবং তিনি দেখেন যে পরমাণু ধনাত্মক আধান মানে অর্থাৎ পজিটিভ যে চার্জ আছে ও ভর রয়েছে এটি একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। আমরা জানি যে একটি পরমাণুর প্রায় পুরো চার্জটা হলো তার নিউট্রন এবং প্রোটনের চার্জ। এটা অবশ্য কোনো চার্জ নেই, মানে চার্জ না, একটি পরমাণুর ভর হলো, একটি পরমাণুর বেশিরভাগ ভরই হলো এই নিউট্রন এবং প্রোটনের ভর। আমরা জানি যে একটি আপেক্ষিক আধান হল, এটি আপেক্ষিক ভর হলো 1, এটির আপেক্ষিক ভর হলো 1, কিন্তু ইলেকট্রনের ভর 0 আপেক্ষিক আধান। এখন আমরা দেখি পরমাণু ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ, যেটি হলো এই নিউক্লিয়াসে আবদ্ধ। আবার এটির নাম দেন তিনি নিউক্লিয়াস, এই যে এখানে মার্ক করে দেওয়া আছে, এটির নাম হলো নিউক্লিয়াস। আরও ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা আর এই ঋণাত্মক আধানযুক্ত কেমন ভর নেই, এবং এই যে এইটা ইলেকট্রন, এটির তেমন কোনো ভর নেই, এবং তিনি নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরছে। এর পরপরই কিন্তু তার মডেলটি যে ছিল সেটি একটি সৌরজগৎ, যে আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, মার্স, তারপর এবং পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, মঙ্গল গ্রহ, তারপর হলো বুধ, বৃহস্পতি, শনি, শুক্র, সবগুলো কিন্তু এই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এবং তাই এটিকে আমরা দেখতে পাচ্ছি এটি সৌরজগতের সদৃশ। কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেনি। এই যে এখানে এগুলোকে আমরা কক্ষপথ বা প্রধান কোয়ান্টাম বা শেল বলি, কিন্তু তিনি এই কথাটি বলেন। পরবর্তীতে বিজ্ঞানী বর 1913 সালে আরেকটি মডেল প্রস্তাব করেন। রাদারফোর্ড করেছিলেন হচ্ছে 1911 সালে, এবং তিনি প্রোটন আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন যে নিলস বোর ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। উপরোক্ত আমরা উপরে এতটুকু আলোচনা করে বুঝতে পেরেছি যে নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ, যেটি আমরা একটু আগে বলেছি এর আগের পৃষ্ঠায় রয়েছে, এবং পুরোটাই ভর হলো এই প্রোটন এবং নিউট্রনের। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন, এই যে ঋণাত্মক আধানযুক্ত, আমরা ক্লাস 7-এ পড়ে এসেছি যে সব কিছু একে অপরকে আকর্ষণ করে। যেমন এই যে যখন মাইনাস মাইনাস থাকলে, মানে মাইনাস চার্জ বিকর্ষণ, প্লাস চার্জ বিকর্ষণ, ও মাইনাস বা প্লাস বা মাইনাস থাকলে এগুলো একে অপরকে আকর্ষণ করে। অর্থাৎ যখনই বোঝা যাবে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক, তখনই বুঝে নিতে হবে যে কোনো কিছু একটি ভর, মানে কোনো কিছু একটি জিনিস ওই মাইনাস বা প্লাস জিনিসকে আকর্ষণ করছে। অর্থাৎ এটি যেহেতু ঋণাত্মক, সেহেতু এখানকার যে প্রোটন রয়েছে এটিকে আকর্ষণ করছে, এবং তাই আকর্ষণের ফলে এটি একই ঘুরছে। এখন আমরা দেখি ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথ, এই যে কক্ষপথগুলো ঘুরছে। ইলেকট্রন প্রোটনের মধ্যবর্তী বেশিরভাগ জায়গায় ফাঁকা, এই যে আমরা এই জায়গাগুলো ফাঁকা দেখা পাচ্ছি। আমরা এটি একটু আগেই বলে দিয়েছি যে ইলেকট্রন এবং নিউক্লিয়াস অর্থাৎ কক্ষপথগুলোকে এই নিউক্লিয়াসের অনেক বেশিরভাগ জায়গায় ফাঁকা,
আমরা এটিও বলেছি যে প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। অর্থাৎ আজকে আমরা এই ইলেকট্রন অর্থাৎ পরমাণুর যে গঠনটি রয়েছে গঠনটি সম্পর্কে জানলাম। এরপরের দিন আমরা পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং আইসোটোপ অর্থাৎ পাঠ 4 থেকে 6 জানবো। আজকের মধ্যে এতটুকুই পড়া থাকলো। এটি আমাদেরকে ভালোভাবে বুঝতে কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। ধন্যবাদ।